নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটি অনেক বড় হবে। যাদের ধৈর্য কম তারা এক্ষুনি বন্ধ করে দিতে পারেন। আর যারা পশ্চিমবাংলায় কেন শিল্প হচ্ছে না, কেন গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে এত শিল্পের বিকাশ হয়েছে, কেন পশ্চিমবাংলার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে, একের পর এক শিল্প সম্মেলন হচ্ছে কিন্তু সেভাবে লগ্নি হচ্ছে না, কি কি কারণ, এই কারণগুলো যারা জানতে আগ্রহী, বা কোন পথে পশ্চিমবাংলায় শিল্পায়ন সম্ভব, এটা যারা জানতে আগ্রহী তারা আশা করি আজকের ভিডিওটি পুরোটা দেখবেন। অনেক বড় ভিডিও হবে, পুরোটা দেখলে আশা করি আপনাদের আমরা সমৃদ্ধ করতে পারবো। কারণ আজকের যে ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেই ভিডিওটি সম্পূর্ণ তথ্য নির্ভর, গবেষণাধর্মী, এবং যারা শিল্প বাণিজ্যের ব্যাপারে এক্সপার্ট, আমরা তাদের সাথে রীতিমতো কথা বলে ইন্টারভিউ করে তবে আজকের সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রথমে এই শিল্পায়ন নিয়ে জানতে গেলে পশ্চিমবাংলার শিল্পায়নের ইতিহাসটা জানতে হবে। কারণ কথায় আছে, ইতিহাসই বর্তমান এবং ভবিষ্যতের দিশা দেখায়। ইতিহাস জানতে হবে। বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবাংলার, তিনি মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু অনুধাবন করলেন যে এই যে শস্যে শ্যামলা আমাদের পশ্চিমবাংলা, যেখানে অনায়াসে কৃষিকাজ করা যায়, 3 ফসলি 4 ফসলি জমি আছে, এর পাশাপাশি কিছু বন্ধা জমিও আছে। সেই জমিগুলোতে যদি শিল্পায়ন গড়ে তোলা যায়, শিল্পায়ন করা যায়, তাহলে কিন্তু পশ্চিমবাংলার অর্থনীতিটা পুরোপুরি ঘুরে যাবে। সদ্য সদ্য তখন আমরা স্বাধীনতা পেয়েছি। দেশ তখন স্বাধীনতার আনন্দের সাথে নিজের পায়ে দাঁড়ানোর একটা স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা, নেহেরুজি প্রধানমন্ত্রী ছিলেন, তারপর ইন্দিরা গান্ধী, প্রত্যেকেই চেষ্টা করছিলেন যে ভারতবর্ষ যাতে সূঁচ থেকে এরোপ্লেন সবই বানাতে পারে, এইরকম একটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিধানচন্দ্র রায় অত্যন্ত দূরদর্শী একজন নেতা, মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু বুঝতে পারলেন যে পশ্চিমবাংলায় শিল্পায়ন না ঘটালে পশ্চিমবাংলার সার্বিক উন্নয়নটা হবে না। পশ্চিমবাংলার শিল্পায়নে কিভাবে শিল্পায়ন করা সম্ভব। পশ্চিমবাংলার পাশেই আমাদের আছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার। এই এই 3 জায়গায় আপনার খনি সম্পদ অত্যন্ত সমৃদ্ধ। আমাদের আসানসোল, রানীগঞ্জেও খনি আছে। এই খনিকে কেন্দ্র করে যে লৌহ আকরিক, কয়লা ইত্যাদি পাওয়া যায়, তা দিয়ে তিনি দুর্গাপুরে কিন্তু শিল্পনগরী গড়লেন এবং তার সাফল্যও পেল। শুধু তাই না, বিভিন্ন কোম্পানিকে ধরে এনে পশ্চিমবাংলায় ব্যবসা করার জন্য অনুরোধ করলেন। তখনও লাল ফিতের ফাঁস ছিল না, অর্থাৎ যে কেউ এসে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ব্যবসা করতে পারত। টাটানগর, যেটা জামশেদপুরে হয়েছে, সেটা পশ্চিমবাংলাও হয়ে যেতে পারত, কিন্তু ভৌগোলিক কারণে পশ্চিমবাংলার বাইরে হলেও কিন্তু উপকৃত পশ্চিমবাংলার অধিকাংশ মানুষই। যাই হোক, আমরা ইতিহাসটা দেখছি। বিধানচন্দ্র রায়ের পর শিল্পে যে বিকাশটা ঘটেছিল সারা পশ্চিমবাংলায়, সেই তার মধ্যে ছিল পাট শিল্প। কারণ পাট শিল্প, পাট এমন একটা মানে দ্রব্য, এমন একটা চাষ দ্রব্য, যেটা পশ্চিমবাংলার মাটিতে অত্যন্ত উর্বর হয়। এবং শুধু তাই না, ভারতবর্ষে আর কোথাও পশ্চিমবাংলার মতন পাটের কোয়ালিটি হয় না। ইংরেজ আমল থেকে ইংরেজরাও কিন্তু এই পাটকল বা জুট মিলের ওপরে বিশেষ নজর দিয়েছিল। বিধানচন্দ্র রায় কিন্তু সেই মানে পাটকলগুলোকে আরও বেশি করে তাদেরকে প্রমোট করা শুরু করলেন। শুধু তাই না, ভদ্রেশ্বরের কাছে তিনি পাটকলে যে যন্ত্রপাতি লাগে, পাটকল তো অনেক কারখানা আছে পশ্চিমবাংলার, গঙ্গার দুপাশে ত্রিবেণী থেকে হাওড়া পর্যন্ত প্রচুর পাটকল রয়েছে। এই পাটকলগুলোতে যন্ত্রপাতি লাগে, সেগুলো আসতো বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে মূলত। এতটাই দূরদর্শী ছিলেন বিধানচন্দ্র রায়, তিনি কিন্তু এই যন্ত্রপাতি তৈরির জন্য একটি কারখানা করলেন। শুধু পাটকলকে যন্ত্রপাতি সাপ্লাই দেবে বলে তারা কিন্তু একটি কারখানা করলেন, এবং সেই কারখানা পাটকলকে যেমন সাপ্লাই করতে লাগলো, তেমনি বিদেশেও তারা এক্সপোর্ট করতে লাগলো যন্ত্রাংশ। বিধানচন্দ্র রায় আমলে কিন্তু শুরু হলো হিন্দুস্তান মোটরসের জয়যাত্রা। অর্থাৎ যে অ্যাম্বাসেডর গাড়ি আপনারা এখনও দেখেন, সেই অ্যাম্বাসেডর গাড়ি তৈরি কারখানা শুরু হলো হিন্দ মোটরে। এরকমভাবে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিল্প গড়ে তুললেন। তার সাথে সাথে যেটা করলেন সেটা হচ্ছে যে চা শিল্প। আপনারা জানেন দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। সেই পৃথিবী বিখ্যাত দার্জিলিং চায়ের জন্য হাব তৈরি করলেন, এবং তার অফিসটা হলো কলকাতায় টি বোর্ডে। এবং এইভাবে ধীরে ধীরে কিন্তু তিনি একটা অসাধারণ শিল্পের সমৃদ্ধ রাজ্যে তৈরি করতে পেরেছিলেন বিধানচন্দ্র রায়। তারপর
তারপর বামপন্থীরা ক্ষমতায় এলো পরে। ক্ষমতায় এসেই তাদের এই চলছে না চলবে না রাজনীতি, জঙ্গি আন্দোলন, শ্রমিকদের যে জঙ্গি আন্দোলন, সিটু বলে যে সংগঠনটা আছে, সেই সংগঠনের মাধ্যমে জঙ্গি আন্দোলন, কারখানায় কারখানায় লকআউট, কারখানায় কারখানায় ধর্মঘট, দাবি আদায়ের জন্য ম্যানেজার মালিকদের মারধর ইত্যাদির ফলে পশ্চিমবাংলায় কিন্তু শিল্পপতিরা ভয় পেয়ে গেলেন। হ্যাঁ, এই যে পুঁজিবাদ, যারা ব্যবসা করে তাদের পুঁজিবাদী বলা হয় বামপন্থী ভাষায়। নিশ্চয়ই পুঁজি লাগে ব্যবসা করতে গেলে। সেই পুঁজিবাদীদের দূর হটাও, অর্থাৎ পুঁজিবাদীরা হচ্ছেন গিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আসল নাগরিক তো ছিল কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ। এটা ছিল বামপন্থার ধ্যান ধারণা। এবং এই ধ্যান ধারণা কতটা ভুল ছিল আজকে আমরা তো দেখতে পাচ্ছি। আজকে যে পুঁজিবাদীদের হাঁটাতে তারা একসময় আন্দোলন করেছিলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় কথা বলেছিলেন, সেই বামফ্রন্টটি কিন্তু কৃষকদেরকে উচ্ছেদ করে দিয়ে সেখানে পুঁজিবাদীদের বসানোর জন্য সিঙ্গুরে, নন্দীগ্রামে কারখানা করতে গেলেন। ব্যাকফায়ার করলো, করাটাই স্বাভাবিক। যাই হোক, এই যে বামপন্থীদের জঙ্গি আন্দোলনের ফলে একের পর এক লাটে উঠতে শুরু করলো পশ্চিমবাংলার শিল্পগুলো। তারা ক্ষমতায় পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলায় শিল্প গড়তে গেলে যে শ্রমিক আন্দোলনের ভয়ে কিন্তু বহু মানুষ আসতে পারল না। তার সাথে আরও একটা জিনিস যোগ হয়েছিল পরবর্তীকালে, সেটা হচ্ছে কংগ্রেস যখন কেন্দ্রে ছিল তখন তারা লাইসেন্স প্রথা চালু করেছিল। অর্থাৎ যে কোনো রাজ্যে ব্যবসা করতে গেলে ওই কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে করতে হতো। এই অনুমতি পেত না কোনো শিল্পপতি। অকংগ্রেসি রাজ্যগুলোতে অনুমতি পেত না। এখন সেই পরিস্থিতি নেই, এখন অনেকটাই বদলে গিয়েছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার পর সেই পরিস্থিতিটা অনেকটাই বদলে গিয়েছে। সেই রকম পরিস্থিতি নেই। কেন্দ্রের হাতে আর কাউকে ওই লাল ফিতের ফাঁস দিয়ে বা ফাইল আটকে রেখে ফ্যাক্টরি করতে দেবো না, কারখানা করতে দেবো না, এমনটা করতে পারবে না। এখন সমস্যাটা অন্য, সেটা নিয়ে পরে কথা বলছি। এই যে একটার পর একটা কারখানা বন্ধ হতে থাকলো জঙ্গি আন্দোলনের ফলে, শ্রমিক আন্দোলনের ফলে, এতে শ্রমিকদেরও স্বার্থ রক্ষা হলো না, সাধারণ মানুষেরও হলো না। বরং প্রচুর শ্রমিক যারা বিভিন্ন কলকারখানায় কাজ করতেন তারা হয়ে পড়লেন বেকার। এবং বেকার হয়ে যাওয়ার ফলে কি হলো, রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হলো। লোকের রোজগার তো চাই। আগে আপনারা দেখতেন যে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে যে ট্রেনগুলো আসতো তাদের বোঝাই করে শ্রমিক আসতো। পশ্চিমবাংলায় এমনি সুজলা সুফলা, যেখানে পশ্চিমবাংলায় যারই মাটি আছে তারা সেখানে ফসল ফলিয়ে দিব্যি আনন্দে আছেন। কিন্তু বহু জায়গায় মাটিতে ফসল ঠিকমতো ফলে না, যেমন বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন অঞ্চলে ফলে না। সেখানে শিল্প চাই। তা সেখানে শিল্প করতে না দিয়ে সিঙ্গুরে বা নন্দীগ্রামের মতন এত ফসলি জমি, যেখানে 4 ফসলি জমি আছে, সেখানেই কেন করতে হলো? আসবো সেই আলোচনাতেও। কিন্তু আপনারা দেখেছেন আজ থেকে 20 বছর আগেও, 25 বছর আগেও বহু কলকারখানায় অবাঙালি শ্রমিকেরা কাজ করতেন। অবাঙালি শ্রমিক ভরে গিয়েছিল কারখানাগুলোতে। আর বাঙালিরা কিন্তু সেখানে সুপারভাইজারি করতেন, ম্যানেজারি করতেন, ক্যাশিয়ার ছিলেন, শিল্পের সাথেই যুক্ত ছিলেন। এটা কিন্তু বাঙালিদের ছিল। চটকলগুলোতে গেলে দেখবেন, আগেকার দিনে সিনেমা যদি দেখেন দেখবেন সেখানে চটকলের শ্রমিক হচ্ছেন কি বিহারি, উত্তরপ্রদেশের লোক। কিন্তু সেখানকার বাবু, চটকলের বাবু যারা, অর্থাৎ মানে যারা হিসেব রাখবে, খাজাঞ্চি, যারা ম্যানেজমেন্ট দেখবে, যারা সুপারভাইজার করে, তারা সবাই বাঙালি ছিল। এটা ইতিহাসের ছবি তো আমরা সিনেমায় দেখতে পাই, এটা পুরনো বাংলা সিনেমা দেখলে দেখতে পাবে। তো এই ছিল বাংলার একটা শ্রেণীবিন্যাস। সেই শ্রেণীবিন্যাসটা সম্পূর্ণ ভেঙে গেল বামফ্রন্ট আমলে। তখন শ্রমিকের হাতে অধিক ক্ষমতা দিতে হবে, শ্রমিকের মজুরি বাড়াতে হবে, শ্রমিককে এই সুবিধে দিতে হবে, শ্রমিককে ওই সুবিধে দিতে হবে। এত সুবিধে দিতে গিয়ে কারখানা চালাতে পারলেন না কারখানার মালিকরা। দলে দলে উঠে গেলেন তারা পশ্চিম ভারতে। আজকে আমরা যে পশ্চিম ভারতকে নিয়ে গর্ব করি, যে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যগুলো, হরিয়ানাও কিছুটা, সবটা নয়, এই রাজ্যগুলো শিল্পে বিকশিত হয়েছে। সেই শিল্পগুলোই পশ্চিমবাংলা থেকেই উঠে গিয়েছে। যে লোহার শিল্প পশ্চিমবাংলায় একসময় রমরমিয়ে চলতো, পশ্চিমবাংলাকে বলা হতো ভারতের শেফিল্ড, সেই হাওড়াকে বলা হতো, সেই পশ্চিমবাংলা, সেই হাওড়ার লোহার শিল্প চলে গেল আগ্রায়। ঢালাই শিল্প, যে ঢালাই শিল্পের কয়লা, লোহা, অরিক ইত্যাদি ইত্যাদি আমরা সহজেই পাই, আমাদের রাজ্য থেকে পাই, পাশের রাজ্য থেকে পাই, তা চলে গেল উত্তরপ্রদেশের আগ্রায়। এখানকার ঢালাই কারখানার মালিক, ঢালাই কারখানা হতে ম্যানহোলের কভার, টিএমটি রড যা বাড়ি বানাতে লাগে, এই ধরনের কারখানাগুলো চলে গেল আগ্রায়। আগ্রা সমৃদ্ধ হলো, আর ধীরে ধীরে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে থাকলাম। এটা হলো বামফ্রন্টের ইতিহাস।
বামফ্রন্ট জামানায় কিভাবে শিল্প ধ্বংস হয়েছে একের পর এক, আমরা একটু তার একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরবো। 55,000 না, মাঝে রকমের 58,000 শিল্প বন্ধ হয়েছে। আসুন সেই তালিকাটার দিকে একবার চোখ রাখি, কোন কোন বড় শিল্প বামফ্রন্ট জামানায় বন্ধ হয়ে গিয়েছে। এই যে শিল্পগুলোর নাম আপনাদের বলতে চলেছি, এটা কিন্তু শ্রমনিবিড় শিল্প ছিল। এখানে একটা কারখানায় প্রচুর শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে সবচেয়ে প্রথম নামটি আসে ন্যাশনাল ট্যানারি, ইস্টার্ন পেপার মিল, ডানবার পেপার মিল, বেঙ্গল ল্যাম্প, সুলেখা, উষা, বাসন্তী কটন মিল, বঙ্গোদয় কটন মিল, বেনি লিমিটেড, জয় ইঞ্জিনিয়ারিং, প্রবর্তক জুট মিল, অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারিং কোম্পানি, জেসপ, ডানলপ, শওয়ালেস, সিদ্ধার্থ অ্যাপারেল, ডাকব্যাক, টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, টিসিআই যাকে বলা হতো, ভারত ব্রেকস অ্যান্ড ভ্যালভস, স্মিথ স্ট্যান্টিটিউড, ইলেকট্রিলা ম্যানুফ্যাকচারিং, মেটাল বক্স, সোহিনী কটন মিলস, সোদপুর কটন মিল, অ্যাপোলো জিপার, অ্যামকো, ইস্ট আংলিয়া প্লাস্টিক, রুবি পেন্টস, এআরপি রাবার্স, এইচএমভি, নিউল্যাক রাবার্স, বিজনেস ফার্মস, আসিলা ফার্মা, সিদ্ধেশ্বরী হোশিয়ারি গ্রুপ, গাথানি রেকর্ডস, বিএমটি মিলস, চোপড়া মোটরস, হায়দ্রাবাদ ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান মোটরস, ইএমসি, ডানলপ, পল লেম্যান, স্ট্যান্ডার্ড ফার্মা, চালিহা রোলিং মিলস, চালিহার মতন অনেক রোলিং মিল বন্ধ হয়ে গেছে, অন্নপূর্ণা গ্লাস, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি, ইন্ডিয়ান মেশিনারি, কেশরাম কটন, আমেরিকান রেফ্রিজারেটর্স, A1 বিস্কিট, ক্যালকাটা বিস্কিট, বেঙ্গল ইঙ্গাট, অ্যাঞ্জেল ইন্ডিয়া, ফেরিনি স্টিল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস, বেঙ্গল টার অ্যান্ড কেমিক্যালস, ইউনিভার্সাল অটোক্রাফট, এপিজে ইন্ডিয়া, কোলে বিস্কিট, বালি জুট মিল, মন্ডল রাবার্স, ক্যালকাটা জুট মিল, টাটা অয়েল মিল, টাটাই এখান থেকে চলে গেছে, তাদের তেল দিয়ে আনতে হচ্ছে। যাই হোক, সন্তোষ বিস্কিটস, স্মল টুলস ম্যানুফ্যাকচারিং, কেদার রাবার্স, গোবিন্দ শিট মেটালস, এইসব কারখানাগুলো পশ্চিমবাংলা থেকে উঠে গিয়েছে গত 34 বছরে। এইবার আপনারা ভাবুন, যারা এই রকম 58,000 কারখানা তুলে দিয়েছে, 58,000 কারখানায়, ছোট বড় মিলিয়ে 58,000 কারখানা, এই 58,000 কারখানা যারা তুলে দিয়েছে, তাদের মুখে শিল্পায়নের দাবি কি খুব একটা শোভনীয় মানায়? একটার পর একটা কারখানা তুলে দেওয়া হয়েছে। একটা সময় ডানকুনি ছিল বিস্কিটের হাব। সারা পূর্ব ভারতে বিস্কিট সাপ্লাই হতো ডানকুনির কারখানাগুলো থেকে। সেই কারখানাগুলো অধিকাংশই শেষ হয়ে গিয়েছে, আর কয়েকটি ধুকধুক করে চলছে। তার মধ্যে প্রিয়া বিস্কিটস, A1 বিস্কিট, এগুলো চলছে। যারা একটা সময় শুধু পূর্ব ভারত না, প্রিয়া বিস্কিট তো সারা ভারতবর্ষে মার্কেটিং করেছিল। এইরকম এই বিস্কিট হাব নষ্ট হয়ে গেছে। হোশিয়ারি শিল্প, সিদ্ধেশ্বরী গ্রুপের কথা বললাম আপনাদের। হোশিয়ারি শিল্পে পশ্চিমবাংলা ছিল 1 নম্বর, এবং হোশিয়ারি শিল্পে পশ্চিমবাংলা ধরে রাখতে পারত। শুধুমাত্র শিল্পে চলছে না, চলবে না ধর্মঘটের দাবিতে চলে গেল। এখানে সব কারখানা যে শুধু আন্দোলনের ফলেই গিয়েছে তা না, শিল্প দুরকম হয়, জানেন তো। শিল্প হচ্ছে, একটা হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সানসেট ইন্ডাস্ট্রি। অর্থাৎ যুগের সাথে তাল মেলাতে গিয়ে কিছু শিল্প কিন্তু এগিয়ে আসে, কিছু শিল্প কিন্তু সানরাইজ হয় তাদের, আর কিছু শিল্প পড়ে যায়। যেমন ধরুন, এই যে প্লাস্টিক আসাতে লোহার কিন্তু মার্কেট খানিকটা পড়েছে। প্লাস্টিক কিন্তু এখন সানরাইজ ইন্ডাস্ট্রি। এই যে ধরুন রিফাইনারি, তেল রিফাইনারি, পেট্রোল, যদিও সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে, তবু বলি পেট্রোল গাড়ি আস্তে আস্তে অবসোলিউট হয়ে যাবে, পেট্রোলের গাড়ি আর চলবে না। এই যারা পেট্রোল ইঞ্জিন বানাতেন, ডিজেল ইঞ্জিন বানাতেন, বা পেট্রোল রিফাইনারিতে, যারা তেল রিফাইনারিতে কাজ করতেন, তাদের কাজগুলো ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে, ধীরে ধীরে বিকশিত হবে ইলেকট্রিক গাড়ি, হাইড্রোজেন গাড়ি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা সময় কালের নিয়মে কোনো কোনো শিল্প ডুবে যায়, আবার কোনো কোনো শিল্প জেগে ওঠে। কিন্তু পাট শিল্পের কথা বলছি, পাট শিল্প কিন্তু প্লাস্টিকের কাছে হেরে গেল কেন? কারণ পাটের দাম বেশি, পাটের যে বস্তা হয় তার দাম বেশি, প্লাস্টিকের বস্তার দাম কম। ভারত সরকার কি করলো? প্লাস্টিকের বস্তায় খাদ্যদ্রব্য এফসিআই এর মাধ্যমে বিভিন্ন গোডাউন থেকে সরবরাহ শুরু করলো। ফলে কি হলো? পাট শিল্প ধামাচাপা পড়ে গেল, মানে ঢুকতে শুরু করলো। কিন্তু এই শিল্পটাকে কিন্তু
ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে। পাটের জামা কাপড় তৈরি করছে, ব্যাগ তৈরি করছে, বস্তা তৈরি করছে, টব তৈরি হচ্ছে পাটের, বিভিন্ন রকম প্রোডাক্ট বাই প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, পাটের জুতো তৈরি হচ্ছে। পাটটাকে আধুনিকীকরণ করা যায়নি। বামফ্রন্ট সরকারের আরও একটা সমস্যা ছিল যে তারা কখনোই কখনোই কোনো শিল্পে আধুনিকীকরণ চায়নি, করতে দেয়নি। তারা কম্পিউটার আনতে দেয়নি পশ্চিমবাংলায়। কম্পিউটার আনতে না দেওয়ার ফলে আজকে গুড়গাঁও, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ পশ্চিমবাংলা থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবাংলার মেধা কি তাদের থেকে কম? এই পশ্চিমবাংলার ছেলেমেয়েরা গিয়েই তো সেই সব জায়গায় কাজ করছে। আজকে বামফ্রন্ট সরকার বলছে যে আমাদের ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? শুধু ওই বামফ্রন্ট সরকারের একটি মাত্র ভুল, একটি বলবো না, দুটি ভুল। প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়া, নিজেদের ছেলে মেয়েদের কিন্ডার গার্ডেনে ভর্তি করে বাকি পশ্চিমবাংলার আপামর জনগণকে বলতে বাধ্য করা যে তোমরা ছেলে মেয়েকে বাংলা পড়াও, বাংলাতেই পড়তে হবে, মাতৃভাষা মাতৃদুগ্ধ। ইংরেজির সাথে আমাদের সেভাবে পরিচয় হলো না এবং আমরা কম্পিউটারটা শিখলাম না, যার ফল নিয়ে গেল ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, গুড়গাঁও ইত্যাদি ইত্যাদি। আজকে যদি বামফ্রন্ট বলে যে পশ্চিমবাংলার যে মেধাবী ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে, এর কারণটাও বামফ্রন্ট। বামফ্রন্ট সেই সময় যদি কম্পিউটারকে ঢুকতে দিত, পশ্চিমবাংলা কিন্তু আজকে ভারতবর্ষের সিলিকন ভ্যালি হতো। পশ্চিমবাংলায় এত মেধা ছিল, কিন্তু তারা সেটা করলো না। না করার ফলে কি হলো? কম্পিউটার সংক্রান্ত যাবতীয় হার্ডওয়্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, যা কিছু বলেন, গ্রাফিক্স ইত্যাদি সবটা চলে গেল পশ্চিমবাংলার বাইরে। এখন হা হুতাশ করলে তো চলবে না। তবুও পশ্চিমবাংলায় কিন্তু এই কম্পিউটার সংক্রান্ত যে শিল্প, তা কিন্তু ধীরে ধীরে নিজের জায়গা ফিরে পেয়েছে। হয়তো প্রথম জায়গায় নেই, আজকে যদি শুরুটা আমরা করতাম তাহলে হয়তো প্রথমেই আমরা থাকতাম, কিন্তু প্রথমে না থাকলেও আমরা কিন্তু প্রথম 10-এর মধ্যেই আছি। প্রথম 10-এর মধ্যেই আছি। আশা করি আগামী দিনে হয়তো পশ্চিমবাংলা এই শিল্পে আরও বেশি ফ্লারিশ করবে, আরও বেশি ছড়িয়ে পড়বে। আমরা হয়তো আগামী দিনে আরও বেশি কম্পিউটার শিল্পে লোকজন দেখতে পাবো। এ তো গেল অতীত। বর্তমানে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফি বছর গত 2 বছর বন্ধ ছিল করোনার জন্য, কিন্তু প্রত্যেক বছর তিনি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন প্রত্যেক বছর একটা করে শিল্প সম্মেলন করেন, বিশ্ববঙ্গ সম্মেলন, বেঙ্গল মিন্স বিজনেস ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে। গুজরাটও হয়, ভাইব্রেন্ট গুজরাট। সেখানে বহু শিল্পপতি আসেন দেশ বিদেশের, তারা নানা রকম প্রতিশ্রুতি দেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেটা আর বাস্তবায়িত হচ্ছে না। কেন? কেন শিল্পপতিরা রাজি হয়েও পরে ফিরে যাচ্ছেন? দেখুন, তার আগে বুঝতে হবে যে শিল্প গড়তে গেলে আমাদের কি কি প্রয়োজন। শিল্পপতি, আপনি ধরুন কোনো একটা ব্যবসা করবেন কোনো জায়গায়, আপনি কি চাইবেন? সেখানে কোনো গন্ডগোল যেন না হয়, রাজনৈতিক হানাহানি না থাকে, সেটা প্রথম দেখবেন। আপনি দেখবেন কমিউনিকেশন ভালো আছে কিনা, অর্থাৎ যেখানে আপনি ব্যবসাটা করবেন সেখানকার রাস্তাঘাট ভালো কিনা, পর্যাপ্ত জল আছে কিনা, ইলেকট্রিসিটি পর্যাপ্ত আছে কিনা, যাতে আপনার প্রোডাকশন কখনো হ্যাম্পার না হয়। আপনি দেখবেন সস্তায় মজদুর পাওয়া যায় কিনা, লেবার পাওয়া যায় কিনা, এগুলো আপনি দেখবেন। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, যে পরিকাঠামো পশ্চিমবাংলার বিগত 34 বছরে বামফ্রন্ট সরকার থাকাকালীন একেবারে ভেঙে পড়েছিল, একেবারে ভেঙে পড়েছিল। এখানে একটাই জিনিস সহজলভ্য ছিল, সেটা হচ্ছে সস্তায় লেবার। বাকি কিচ্ছু, তা স্কিল লেবার তো ছিলই না, স্কিল লেবারের কথা ছেড়ে দিন, কিন্তু লেবার পাওয়া যেত সস্তায়। পরিকাঠামো বলতে রাস্তাঘাট, আপনারা জানেন যে গত 11-12 বছর আগে রাস্তার কি অবস্থা ছিল। আজকে আমরা বুক ঠুকে বলতে পারি পশ্চিমবাংলার রাস্তা ভারতবর্ষে অন্যান্য যে কোনো রাজ্যের রাস্তার থেকে বেশি ভালো। জল অপর্যাপ্ত। পশ্চিমবঙ্গ সরকারের, তৎকালীন বামফ্রন্ট সরকারের কোনো জমি নীতি ছিল না, কিভাবে জমি অধিগ্রহণ করব তার কোনো নীতি রূপরেখা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এসেই করলেন কি, একটা ল্যান্ড ব্যাংক তৈরি করলেন। ল্যান্ড ব্যাংক তৈরি করে তিনি বেশ কয়েক হাজার একর জমি সেই ল্যান্ড ব্যাংকে রাখলেন। ব্যবসায়ীরা আসছে, নাও আমার এখানে জমি আছে, সেখানেই তুমি ব্যবসা করো। এরকম না যে সিঙ্গুরের জমিটা পছন্দ হলো বলে সিঙ্গুরেই করতে হবে, 3 ফসলি 4 ফসলি জমিকে কেড়ে নিয়ে, এটা না। আমার কাছে এই জমি আছে, সেখানে আমি রাস্তা দিচ্ছি, সেখানে আমি জল দিচ্ছি, সেখানে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, তোমাকে ট্যাক্সে কিছু ছাড় দিচ্ছি, সব দিচ্ছি, প্রয়োজনে কিছু লোনও দিতে পারি, তুমি ব্যবসাটা এখানে শুরু করো। এটাই তো একটা শিল্পের রূপরেখা হওয়া উচিত। কিন্তু তারপরেও ব্যবসা আসছে না কেন? ব্যবসা বলতে আমরা যেটা বুঝি এখন, শিল্প বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে শ্রমনিবিড় শিল্প। অর্থাৎ একটা কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করবেন, সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোবে, হেলমেট পরা, ইউনিফর্ম পরা শ্রমিকরা দলে দলে হাসি মুখে বেরিয়ে আসবেন। এটা ছিল শিল্পের একটা কনসেপ্ট।
80-র দশক পর্যন্ত। কিন্তু 80-র দশকের পর শিল্পে একটা ব্যাপক পরিবর্তন হলো সারা পৃথিবীতে। সমস্ত জায়গায় অটোমেশন চালু হয়ে গেল, রোবোটিক মেশিনারি এলো, অটোমেশন চালু হলো, কম্পিউটারাইজড মেশিনারি এসে গেল। ফলে যে কারখানায় আগে 2000 শ্রমিক কাজ করতেন সেখানেই 200 শ্রমিক অনায়াসে সেই কাজ করে ফেলতে পারছে। আজকে হিন্দ মোটরের কথাই ধরুন না, হিন্দ মোটরে একটা সময় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন, আজকে সেখানে ওই গাড়ি কারখানাগুলোতে 300, বড় জোর মেরে কেটে 400 শ্রমিক কাজ করে। অথচ একটা সময় গাড়ি কারখানায় হাজার হাজার শ্রমিক লাগতো। এখন সমস্তটাই কম্পিউটারাইজড, সমস্তটাই রোবোটিক মেশিনারি দিয়ে হচ্ছে। ফলে সেই বড় ইন্ডাস্ট্রির কনসেপ্ট, অর্থাৎ শ্রবণনিবিড় শিল্পের কনসেপ্টটা সারা পৃথিবীতে উঠে গেছে। পৃথিবীতে কোথাও আর বড় শিল্প হচ্ছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝারি, ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। এইভাবে শিল্পটাকে দেখা হচ্ছে। আমরা আপনাদের আগেই বলেছি সানরাইজ ইন্ডাস্ট্রি, সানসেট ইন্ডাস্ট্রি, আসছি সে কথায়, কিন্তু তার আগে শিল্পের এই ক্যাটাগরিটা বুঝে নিতে হবে। শিল্পে কোন ধরনের শিল্প পশ্চিমবাংলায় চলতে পারে সেটা বুঝতে হবে। আজকে ধরুন পশ্চিমবাংলায় কেউ যদি কফি প্যাকেজিং মেশিন করে, সেটা কি চলবে? চলবে না, কিন্তু সেটা দক্ষিণ ভারতে চলবে। আবার পশ্চিমবাংলায় কেউ যদি পাটজাত দ্রব্যকে মানে অন্যভাবে বাই প্রোডাক্ট করে অন্যরকমভাবে তৈরি করেন, তাহলে কিন্তু সেটা ভালো চলতে পারে। ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি আসে, চলতে পারে। আমরা বাঙালিরা মূলত আমরা কায়িক শ্রমটা অতটা করতে পারি না, এটা বাস্তব সত্য। আমরা মেধা নির্ভর জাতি, বাঙালি বরাবরই মেধা নির্ভর জাতি। তো এই বাঙালির মেধাকে কাজে লাগাতে পারে কিভাবে? কম্পিউটারে, ইলেকট্রনিক্সে এবং চলচ্চিত্র, বিনোদনের জায়গা, এই জায়গাগুলোতে কাজে লাগানো যেতে পারে। এইগুলো আগে ভেবে নিতে হবে। এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট আসলে বাঙালি কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করবে, ভালোবেসে কাজটা করবে, দক্ষতার সাথে কাজ করবে, সুন্দরভাবে কাজ করবে। কিন্তু বাঙালিকে যদি বলা হয় ঢালাই কারখানায় গরম লোহা নিয়ে গিয়ে তুমি ছাঁচের মধ্যে ঢালো, বাঙালির পক্ষে সেটা করা সম্ভব হয় না। সব বাঙালি তা করতে পারেন না, বেশিরভাগ বাঙালি তা পারেন না। কিন্তু শারীরিকভাবে দক্ষ, সক্ষম বিহার, উত্তরপ্রদেশের মানুষেরা কিন্তু এই কাজটা অনায়াসে করতে পারেন। বাঙালিরা সেটা পারছেন না, পারেননি। তাই বাংলায় যদি শিল্প করতে হয় আর বাঙালিকে যদি চাকরি পেতে হয়, বাঙালিকে মেধা নির্ভরতার উপরে নির্ভর করতে হবে। যেমন ইলেকট্রনিক শিল্প, তাইওয়ানের কথা দেখুন। তাইওয়ান একটা ছোট্ট দেশ, যদিও চীন বলে সেটা নাকি তাদেরই অঙ্গ, কিন্তু তাইওয়ানের মতন একটা ছোট্ট দেশ, জাপান, মানে সর্বসাকুল্যে পশ্চিমবাংলার মতন জনসংখ্যাও হবে না, তারা কোথায় পৌঁছে গিয়েছে ইলেকট্রনিক্স শিল্পকে হাতিয়ার করে। চীন সস্তা ইলেকট্রনিক শিল্পকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, যদিও তাদের প্রোডাক্টের বাজারে খুব বদনাম, তাদের প্রোডাক্ট বাজারে চলে না খুব একটা, যার জন্য আর টেকে না বলে। কিন্তু জাপানিজ যে কোনো ইলেকট্রনিক খেলনা বলুন, ইলেকট্রনিক মিউজিক সিস্টেম বলুন, টেলিভিশন বলুন, ক্যামেরা বলুন, এটা জাপান এমন একটা লেভেলে নিয়ে গেছে যে সেটা ধরা ছোঁয়ার বাইরে। পশ্চিমবাংলাতেও কিন্তু এই সম্ভাবনা 100% আছে। আজকে যদি ক্যানন বা নিকন কোম্পানি পশ্চিমবাংলায় এসে ক্যামেরা তৈরি করে, তারা কিন্তু এখানে সস্তায় শ্রমিক পাবে, মেধাবী শ্রমিক পাবে, কাজ জানা লোক পাবে। আজকে যদি মনে করুন প্যানাসনিক বা ধরুন আইওয়া বা ধরুন পাইওনিয়ার বা ধরুন এরকম কোনো ইলেকট্রনিক কোম্পানি যারা অডিও ভিডিও সিস্টেম বানায়, তারা পশ্চিমবাংলায় যদি ব্যবসা করতে আসে, তারা প্রভূত লাভ করবে। পশ্চিমবাংলার সব থেকে বড় উদাহরণ হচ্ছে গিয়ে সোনোডাইন। সোনোডাইন এমন একটা প্রোডাক্ট তৈরি করে যেটা সারা পৃথিবীতে তারা রাজত্ব করে। যদি সোনোডাইন একটি বাঙালি সংস্থা করতে পারে, তাহলে এই জাপানি সংস্থাগুলো এলে তারা করতে পারবে না? আমাদের নজরটা সেই সানরাইজ শিল্পের দিকে দেওয়া উচিত। আজকে যদি পশ্চিমবাংলায় ডিভিডি তৈরি হয়, চীন থেকে ইম্পোর্ট করে খালি নাম বদলে নয়, পশ্চিমবাংলায় যদি ডিভিডি তৈরি হয়, ডিভিডি কম্পোনেন্ট তৈরি হয়, পশ্চিমবাংলায় যদি মাদারবোর্ড তৈরি হয়, পশ্চিমবাংলায় যদি র্যাম তৈরি হয়, পশ্চিমবাংলার কিন্তু খোলনলচেটা বদলে যাবে। আমরা শিল্প মানেই আদানি আম্বানিদের ডেকে এত একর জমি দিয়ে দিলাম, এত টাকা ইনভেস্টমেন্ট হলো, এই রকম করলে হবে না। খুব গুছিয়ে প্ল্যান করে এগোতে হবে। কোন শিল্প করলে পশ্চিমবাংলাবাসীর উন্নতি, কোন শিল্পে পশ্চিমবাংলা সানরাইজ হবে। আজকে যদি আমরা জোর করে লোহার শিল্পকে মানে চাগার দিতে চাই, লাভ কিছু হবে না। লোহার ব্যবহার একটা সীমিত জায়গায় চলে গিয়েছে, সেই জায়গা খানিকটা নিয়ে নিয়েছে প্লাস্টিক। আজকে যদি আমরা পাট শিল্পকে জোর করে এগোতে চাই, ইনোভেটিভ আইডিয়া বা আবিষ্কার না করে, নতুন নতুন পদ্ধতি না বের করে, তাহলে পাট শিল্পকে চাঙ্গা করা যাবে না। দার্জিলিং টি, যার বিশ্বজোড়া খ্যাতি, সেই দার্জিলিং টি মার্কেটিং ঠিকঠাক হচ্ছে না। সারা পৃথিবীতে দার্জিলিং টিকে ছড়িয়ে দিতে হবে, দার্জিলিং ব্র্যান্ডটাকে ছড়িয়ে দিতে হবে, এই ব্র্যান্ড ভ্যালুকে তৈরি করতে হবে। সেই ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে না। এইভাবে সরকার বিভিন্ন প্রোডাক্টের
মার্কেটিং করে, তৈরি করে, সেগুলো বাজারে চলে না, শুধু ব্র্যান্ড ভ্যালু নেই বলে। মানে একজন আইএএস অফিসার, আইএস অফিসারকে মাথায় তুলে বসিয়ে দেওয়া হলো যে এই ডিটারজেন্টটা পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে, সেটা মার্কেটিং করো। একটা আইএস এর পক্ষে মার্কেটিং করা সম্ভব? বরং তার থেকে রাস্তায় যারা সেলসম্যানের কাজ করেন তারা অনেক বেশি বুদ্ধি রাখেন কী করে মার্কেটিংটা করতে হবে। সেই মানুষগুলোকে, প্রফেশনাল মানুষগুলোকে নিতে হবে, শুধু ডিগ্রি দেখলে হবে না। ব্যবসা করতে গেলে কোনো ব্যবসায়ী, সরকারি চাকরি বাদ দিন, কোনো ব্যবসায়ী যখন কোনো লোককে রিক্রুটমেন্ট করেন, তিনি দেখেন তার কাজের জন্য সেই মানুষটি ফিট কিনা, তার কত বড় ডিগ্রি আছে। এটা খুব একটা জরুরি না। ডিগ্রিটাও জরুরি, কিন্তু এটাই জরুরি না, ডিগ্রিটাই জরুরি না। তার কাজে দক্ষতা আছে কিনা, কাজটা সে পারে কিনা, কাজটাকে সে ভালোবাসে কিনা, এইগুলোই দেখা হয়। এইভাবে যদি সরকার এগোয়, আমি যেটা বলছিলাম, এই ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, খেলনা, ক্যামেরা, ঘড়ি ইত্যাদি ইন্ডাস্ট্রির দিকে যদি পশ্চিমবঙ্গ সরকার ঝোঁকে এবং এই ধরনের ব্যবসায়ী সংস্থাগুলোকে যদি আমন্ত্রণ জানিয়ে তাদের সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করতে দেওয়া হয়, পশ্চিমবাংলার প্রভূত উন্নতি হবে। কিন্তু পশ্চিমবাংলায় যারা শিল্প নিগমে আছেন তাদের চিন্তাধারা হয়তো অন্যরকম, তারা অন্যরকম ভাবছেন। হয়তো তারা ভালোর জন্যই ভাবছেন, কিন্তু সেই ভালোটা ভালো হয়ে দাঁড়াচ্ছে না। সেই ভালোটা কিন্তু স্বপ্ন থেকে স্বপ্নই থেকে যাচ্ছে। এবার এই শিল্পগুলোকে আমরা যদি ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? জমি লাগবে। সে জমি আমাদের আছে। আমাদের কি লাগবে? দক্ষ শ্রমিক লাগবে। বাঙালিরা সেই ব্যাপারে দক্ষ, কম্পিউটার জানে না এমন বাঙালি ছেলেমেয়ে খুব কম। আচ্ছা, যদি মোবাইল ফোন তৈরি হয়, সেই মোবাইল ফোন কারখানায় দক্ষ যে ছেলে মেয়েরা লাগবে, সেই রকম ছেলে মেয়ে কি পশ্চিমবাংলায় কম? যদি ল্যাপটপ তৈরি হয়, যদি ট্যাব তৈরি হয়, এরকম ছেলে মেয়ে কি কম? নেই তো। এই মানুষগুলোকে কাজে লাগাতে হবে। যদি লোহার শিল্প হয়, পশ্চিমবাংলাবাসীর কতটা উপকার হবে জানি না। হয়তো উত্তরপ্রদেশ, বিহারের লোকেদের উপকার হবে, তারা এসে সেখানে পরিশ্রম করবে। কিন্তু যদি এই ধরনের ইলেকট্রনিক্স, খেলনা শিল্প হয়, বা ধরুন বিনোদনের একটা হাব তৈরি করা যায়, যেটা হায়দ্রাবাদে করা হয়েছে রামোজি সিটির মাধ্যমে, সেরকম যদি করা যায় যে পূর্ব ভারতের যত সিনেমা তৈরি হচ্ছে, নির্দিষ্ট একটি জায়গায় স্টুডিওর সমস্ত রকম যন্ত্রপাতি, সুযোগ সুবিধা আছে, আসাম থেকে এলো, পাটনা থেকে এলো, ঝাড়খণ্ড থেকে এলো, উড়িষ্যা থেকে এলো, তারা এসে এখানে ফিল্ম তৈরি করে চলে গেল, তাদের ভাষাতেই করলো, কিন্তু তারা এখানে প্রোডাকশনটা করলো। এরকমভাবে কি ভাবা যায় না? শিল্পায়নের কিন্তু বিরাট সম্ভাবনা পশ্চিমবাংলায় আছে। পরিকল্পনার এখনও অভাব আছে। বাম জমানায় যে পরিকল্পনার অভাব প্রকট ছিল, সেই হয়তো ততটা নেই, কিন্তু এখনও পরিকল্পনার ব্যাপক অভাব আছে। এই পরিকল্পনা যদি ঠিক ঠিক করে করা যায় এবং যদি সঠিক একটা পদ্ধতি নিয়ে চলা যায়, একটা গোলকে সামনে রেখে চলা যায়। আমি এখান থেকে হঠাৎ ইলন মাস্ককে বললাম, এসো আমার পশ্চিমবাংলায় এসে তুমি ইলেকট্রিক গাড়ি তৈরি করো, আর ইলন মাস্ক ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে এলো, এরকমটা তো নয়। এরকমভাবে শিল্প আসে না। আমাকে শিল্পপতির কাছে যেতে হবে, একদম প্রফেশনাল লোক রেখে যেতে হবে, তাদের কাছে দিনের পর দিন প্রেজেন্টেশন দিতে হবে যে আমার এখানে শিল্প গড়লে তুমি এই এই সুবিধেগুলো পাবে। কম্পিটিশনের বাজার, সেই কম্পিটিশনের বাজার থেকে লোককে নিয়ে আসতে হবে। যদিও আগের মতো লাল ফিতের ফাঁস নেই, কিন্তু এখন লাল চোখ রাঙানো আছে। পশ্চিমবাংলায় কেউ ব্যবসা করতে গেলে দিল্লি থেকে চোখ রাঙিয়ে দেওয়া হচ্ছে, না না ওখানে ব্যবসা করতে গেলে কিন্তু বাকি ভারতবর্ষে ব্যবসা করা তোমার অসুবিধে হয়ে যাবে। এরকমটাও চলছে, আমাদের কাছে একদম খবর আছে এই নিয়ে। তো যাই হোক, এটা চলবেই, কিন্তু ব্যবসায়ীরা যেখানে সুবিধে পাবেন সেখানেই তো করবেন। ব্যবসায়ীরা কি সুবিধে চান? ব্যবসায়ীরা চান শ্রমিক, সস্তায় শ্রমিক, দক্ষ শ্রমিক। ব্যবসায়ীরা চান জমি, জল, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট এবং একটা নিরুপদ্রব রাজ্য, যেখানে রাজনৈতিক হানাহানি নেই, প্রতিদিন বন্ধ হয় না, প্রতিদিন ধর্মঘট হয় না, এরকম একটা রাজ্য। সেই রকম সব কিছু পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি আছে, সব পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি আছে। ইনফ্রাস্ট্রাকচারও তৈরি আছে, শ্রমিক তৈরি আছে, জমি তৈরি আছে, ইলেকট্রিসিটি তৈরি আছে, জল আছে, রাস্তা আছে। শুধু নেই যেটা, সেটা হচ্ছে শিল্পপতিদের কাছে গিয়ে ধর্ণা দেওয়া। দিনের পর দিন তাদেরকে বলতে হবে, তাদের কাছে অনুরোধ, অনুনয়, বিনয় করে আনতে হবে, আমি মন্ত্রী, আমি সেক্রেটারি, আমি সচিব, আমি মহাসচিব, আমি এই, আমি সেই, এইসব ইগো ধরে বসে থাকলে হবে না। শিল্পপতিদের কাছে পৌঁছতে হবে, তাদেরকে প্রেজেন্টেশন দিয়ে বোঝাতে হবে যে পশ্চিমবাংলায় এই শিল্পগুলো করলে লাভ। আপনি বলতে পারেন প্যানাসোনিকের কাছে কেউ গিয়েছে কিনা পশ্চিমবঙ্গ সরকার থেকে? হুন্ডাইয়ের কাছে, হুন্ডাইয়ের প্রচুর প্রোডাক্ট আছে। মিটসুবিশির কাছে কেউ গিয়েছে কিনা? নাকামিচির কাছে কেউ গিয়েছে কিনা? সোনির কাছে কেউ গিয়েছে কিনা?
এইসব জায়গাগুলো ভিজিট করতে হবে, যেতে হবে, তাদের বোঝাতে হবে, রীতিমতো সেলসম্যানশিপ কাজে লাগাতে হবে। তা না হলে কিন্তু পশ্চিমবাংলার শিল্প এগোবে না। যদিও পশ্চিমবাংলার অর্থনীতি বেশ খানিকটা সচল, সেটা ডোল পলিটিক্সের জন্য হোক আর যে কোনো কারণেও, কিন্তু ডোল পলিটিক্সটা শেষ কথা নয়। যে আমি মানুষের হাতে সরকার থেকে টাকা পৌঁছলাম, মানুষ কিনলো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে জিনিসপত্র কিনলো, বাজার সচল থাকলো, এটা কিন্তু খুব টেম্পোরারি, খুব অল্প দিনের জন্য। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত এটা কাজ করতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান করতে গেলে শিল্প আনতে হবে। শহরগুলোর আশেপাশে শিল্প গড়তে হবে। শহর যেখানে সুবিধেগুলো আছে, যেমন ধরুন অন্ডালে এয়ারপোর্ট আছে, বাগডোগরা এয়ারপোর্ট আছে, আমাদের কলকাতা দমদম এয়ারপোর্ট আছে। এই যে এই এয়ারপোর্টগুলোর কাছাকাছি বা নদী বন্দর, সমুদ্র বন্দরের কাছাকাছি শিল্প গড়তে হবে। এবং যেখানে ধরুন যে জমিতে ফসল হয় না, পুরুলিয়া বাঁকুড়ার বহু জমি আছে যেখানে ফসল হয় না, সেইখানে বড় শিল্প, ভারী শিল্পের দিকে নজর দিতে হবে। এইভাবে প্ল্যান করে এগোলে বাংলার শিল্পায়নের অন্ধকার কিন্তু ঘুচবে। যা অতীতে হয়ে গেছে, যা বিধানচন্দ্র রায়ের তৈরি করা যে শিল্পের বাংলা, তা ধ্বংস হয়েছে 34 বছরের বামফ্রন্ট সরকারের আমলে। পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, তৃণমূল সরকার, তারা যদি শিল্পে সত্যি আগ্রহী হয় এবং শিল্পে নিয়ে তারা যদি কিছু কাজ করতে চায়, তাহলে শিল্প তৈরির রূপরেখাটা আগে তৈরি করতে হবে। আমার এখানে কি শিল্প চলবে, কি প্রোডাকশন হলে ভালো, সেইটার দিকে নজর দিতে হবে। আজকের এপিসোড অনেক বড় হয়ে গেল। যারা পুরো এপিসোডটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আর আমাদের চ্যানেলে যারা নিয়মিত পাচ্ছেন না বলে আক্ষেপ করছেন, আমরা আমাদের আগেই বলেছি আগের অনুষ্ঠানগুলোতে যে আমরা নিয়মিত অনুষ্ঠান আনতে পারছি না শুধুমাত্র আর্থিক অনটনের কারণে। অনেকেই আমাদের পাশে আর্থিক সাহায্য নিয়ে এসে দাঁড়িয়েছেন। আপনিও যদি আর্থিক সাহায্য করতে চান, নিচের নাম্বারটিতে ফোন করুন, 9830075869। এই নাম্বারটিতে ফোন করলে আমি নিজে ধরবো, আমি আপনাদের বলে দেবো যে কীভাবে আপনারা আমাদের সহায়তা করতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।